সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব অস্কার ওয়াইল্ডের লেখা দি ক্যান্টারভাইল ঘোস্টের বাংলা অনুবাদ ক্যান্টারভাইল ভূত। অনুবাদ করেছেন শ্রী সুনীল কুমার ঘোষ। আজ অন্তিম পর্ব পাঠ করব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। নমস্কার। বস্তু নিরপেক্ষ নীতির সস্তা বাড়াবাড়িকে আমি ঘৃণা করি। আমার স্ত্রী ছিল একেবারে অকর্মা। সে কোনো দিন আমার জামার কলারে মার দিত না, আর রান্নার ব্যাপারে সে ছিল একেবারে অপদার্থ। তোমাকে বলবো কি, একবার হোগলে বনে আমি একটা খরগোশ শিকার করেছিলাম। কি অদ্ভুত মাংস তার! তুমি জানো সেটা কি বিশ্রী রান্না করলো সে! একেবারে অখাদ্য। সেসব কথা থাকবে, সেসব চুকে বুকে গেছে। কিন্তু তাদের বোনকে খুন করলেও তার ভাইদের উচিত হয়নি আমাকে অনাহারে মেরে ফেলা। অনাহারে মেরে ফেলা? হায় মিস্টার ভূত, অর্থাৎ স্যার সাইমন, আপনার কি খিদে পেয়েছে? আমার ব্যাগে স্যান্ডউইচ রয়েছে, খাবেন? না, ধন্যবাদ। আজকাল আমি আর কিছু খাইনি। তুমি যে বললে, এতেই আমি খুশি। তোমাদের ওই বর্বর, অসৎ, ভয়ঙ্কর আর যাচ্ছে তাই রুচির পরিবারবর্গের তুলনায় তুমি অনেক ভালো। ভার্জিনিয়া মেঝের ওপর পা ঠুকে বলল, চুপ! আপনি নিজেই বর্বর, ভয়ঙ্কর আর যাচ্ছে তাই। আর অসৎ হওয়ার কথা যদি বলেন, তাহলে বলতে হয় আপনি আমার রঙের বাক্স থেকে রং চুরি করে লাইব্রেরি ঘরে ওই রক্তের দাগ এঁকেছিলেন। আমরা তো হেসেই মরে যাই। প্রথমে আপনি নিলেন লাল রং, ফলে সূর্যাস্তের ছবি আঁকা আমার বন্ধ হয়ে গেল। তারপরে আপনি চুরি করলেন আমার এমারেল্ড গ্রিন আর ক্রোম ইয়েলো। শেষকালে পড়ে রইল কেবল ইন্ডিগো আর চাইনিজ হোয়াইট। এখন আমি চাঁদনি রাতের ছবি ছাড়া আর কিছুই আঁকতে পারিনি। এই দৃশ্য কেবল যে মনটাকে ভারাক্রান্ত করে তোলে তাই নয়, আঁকাও বড় কষ্টকর। যদিও আমি খুবই বিরক্ত হয়েছিলাম, তবু এ বিষয়ে আপনাকে আমি কিছু বলিনি। তাছাড়া সমস্ত ব্যাপারটাই বড় হাস্যকর, কারণ রক্তের রং এমারেল্ড গ্রিন হবে এ কথা কেউ কোনো দিন শুনেছে? ভূতটি শান্ত আর বিনয়ের সঙ্গে বলল, তা বটে, কিন্তু আমার করাই বা কী ছিল? আজকাল সত্যিকারের রং পাওয়া মুশকিল। তাছাড়া তোমার ভাই যখন প্যারাগন ডিটারজেন্টের সাহায্য নিলে, তখন তোমার রং চুরি করতেই বা আমার দোষটা কোথায়? আর রঙের কথা যদি বলো, ওটা হচ্ছে রুচির কথা। ক্যান্টারভাইলদের ধমনীতে নীল রক্ত বইছে। ইংল্যান্ডে সবচেয়ে গাঢ় নীলও বলতে পারো। কিন্তু আমি জানি, তোমরা যারা আমেরিকান তাদের সব বালাই নেই। আপনি কিছুই জানেন না। আপনার উচিত আমেরিকা গিয়ে নিজের মানসিক বৃত্তির উন্নতি করা। আমেরিকায় বিনা খরচে যদি যেতে চান, তাহলে আমার বাবা আপনাকে খুশি হয়েই সাহায্য করতে পারেন। যদিও ওখানে সব রকম স্পিরিটের ওপরই বেশ মোটা শুল্ক রয়েছে, তবু কাস্টমের হাত থেকে রেহাই পেতে খুব একটা অসুবিধে হবে না।
কারণ ওই বিভাগের অফিসাররা সবাই ডেমোক্র্যাট। একবার নিউ ইয়র্কে হাজির হলেই আপনি নিশ্চয়ই উন্নতি করবেন। আমি জানি সেখানে এমন অনেক লোক রয়েছে যারা পিতামহ সংগ্রহ করার জন্য $1,00,000 দিতে রাজি হবে, আর ঘরোয়া ভূত পেলে তো কথাই নেই। না না, আমেরিকা আমার ভালো লাগে না, ভার্জিনিয়া ব্যঙ্গের সুরে বলল। মনে হচ্ছে আপনার কোনো ধ্বংসও নেই, কোনো কৌতূহলও নেই। ধ্বংসও নেই, কৌতূহলও নেই? আমি চললাম। বাবাকে গিয়ে বলি যমজ ভাইদের জন্য যেন তিনি আরও 1 সপ্তাহের ছুটি দরখাস্ত করেন। ভূত চিৎকার করে উঠল, না না, আমি বড়ই নিঃসঙ্গ, বড় দুঃখ আমার। কী যে করি বুঝতে পারছি নে। আমি ঘুমোতে চাই, কিন্তু ঘুমোতে পারছি নে। কি কথা যে বলেন! ঘুমোতে হলে স্রেফ বিছানায় শুয়ে বাতিটা নিভিয়ে দিন। মাঝে মাঝে জেগে থাকাটা বড় কষ্টকর, মনে হয় বিশেষ করে গির্জায়, কিন্তু ঘুমোতে কোনো অসুবিধে নেই। এমনকি শিশুরাও ঘুমোতে জানে। তাদের যে বেশি বুদ্ধি রয়েছে এ কথা আপনিও স্বীকার করবেন না। ভূত খুব দুঃখের সঙ্গে বলল, 300 বছর আমি ঘুমোইনি। কথাটা শুনে ভার্জিনিয়ার সুন্দর চোখ দুটো অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। ভূত বলে গেল, 300 বছর আমি ঘুমোইনি, আমি বড় ক্লান্ত। ভার্জিনিয়া বলল, হতভাগ্য, হতভাগ্য ভূত, তোমার কি ঘুমোনোর কোনো জায়গা নেই? নিচু স্বপ্নালু স্বরে ভূত বলল, দূরে দূরে পাইন বন ছাড়িয়ে ছোট ছোট বাগান রয়েছে, সেখানে লম্বা লম্বা ঘাস ঘন হয়ে জন্মেছে, সাদা হেমলক ফুলের সমারোহ জেগেছে সেখানে। সারা রাত ধরে নাইটিঙ্গেল পাখি সেখানে গান করে। সেখানে ঘুমন্ত আত্মার মাথার ওপর ইউ গাছগুলো তাদের বিরাট বিরাট হাতগুলি দেয় ছড়িয়ে। জলে ভার্জিনিয়া চোখ দুটো ভিজে গেল। হাত দিয়ে মুখ ঢাকল সে। আস্তে আস্তে সে বলল, মৃত্যুর উদ্যানের কথা বলছো? হ্যাঁ, মৃত্যু। মৃত্যু সত্যি বড় মধুর। নরম তামাটে মাটির তলায় শুয়ে থাকা, মাথার ওপর ঘাসগুলি বিজন করবে, কান পেতে শুনবে স্তব্ধতার বাণী। ভূত ভবিষ্যৎ বলে কিছু থাকবে না আর। সময়ের জ্ঞান যাবে হারিয়ে। জীবনকে ক্ষমা করা, নিজের মধ্যে শান্তিকে অনুভব করা কি মধুর! তুমি আমাকে সাহায্য করতে পারো? মৃত্যুর দ্বার আমার জন্য তুমি খুলে দিতে পারো? কারণ প্রেম তোমার সঙ্গী, আর মৃত্যুর চেয়ে প্রেমের ক্ষমতা অনেক বেশি। কেমন যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল ভার্জিনিয়া। মনে হলো সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। তারপরে আবার কথা বলল ভূত। বাতাসের দীর্ঘশ্বাসের মতো শোনালো তার স্বর। লাইব্রেরির জানলার ওপর পুরনো যে ভবিষ্যৎবাণী লেখা রয়েছে তা কি তুমি পড়েছ? মেয়েটি ওপর দিকে চোখ তুলে বলল, খুব পড়েছি, ভালোভাবেই পড়েছি। অদ্ভুত কালো অক্ষরে লেখা, পড়া খুবই কষ্টকর। মাত্র 2 লাইন লেখা রয়েছে। সোজা কথায় বললে দাঁড়ায়, কোনো সোনালি মেয়েকে দেখে পাপীর মুখ থেকে যেদিন প্রার্থনার বাণী উচ্চারিত হবে, যেদিন বন্ধা বাদাম গাছে ফুলের সমারোহ জাগবে, যেদিন কোনো শিশু তার চোখের জল ফেলবে, সেই দিনই সারা বাড়িটা স্তব্ধ হয়ে যাবে, শান্তি নেবে আসবে ক্যান্টারভাইলে। কিন্তু এর অর্থ কী তা আমি জানি নে। সে দুঃখের সঙ্গে বলল, অর্থ হচ্ছে আমার পাপের জন্য তোমাকে কাঁদতে হবে, কারণ আমার চোখে কোনো জল নেই।
আমার আত্মার জন্য আমার সঙ্গে তোমাকে প্রার্থনা করতে হবে, কারণ আমার কোনো বিশ্বাস নেই। তারপর আমার সঙ্গে তুমি মিষ্টি আর সদয় ব্যবহার করে থাকো, তাহলে মৃত্যুর দেবদূত আমাকে দয়া করবেন। অন্ধকারে তুমি ভয়াল ছায়াদের ঘুরে বেড়াতে দেখবে, অমঙ্গলের স্বর তোমার কানে কানে ফিস ফিস করে অনেক কিছু বলবে, কিন্তু তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ নরকের শক্তি শিশুর পবিত্রতা নষ্ট করতে পারে না। ভার্জিনিয়া কোনো উত্তর দিল না। তার দিকে তাকিয়ে গভীর নৈরাশ্যে ভর্তি তার নিজের হাত দুটো মোচড়াতে লাগলো। হঠাৎ ভার্জিনিয়া বিবর্ণ মুখে উঠে দাঁড়ালো। তার চোখের ভেতর থেকে অদ্ভুত আলোর জ্যোতি বেরোতে লাগলো। সে শক্ত হয়ে বলল, আমি ভয় পাইনি। তোমার ওপর দয়া দেখাতে দেবদূতকে আমি বলবো। একটা ক্ষীণ আনন্দের ধ্বনি তুলে সে উঠে দাঁড়ালো। তারপর তার হাতটা ধরে পুরনো যুগের ভঙ্গিমায় চুমু খেলো। তার আঙুলগুলো বরফের মতো ঠান্ডা আর ঠোঁট দুটো আগুনের মতো গরম। ভার্জিনিয়া কাঁপল না। সে তার হাত ধরে অন্ধকারাচ্ছন্ন ঘরে নিয়ে গেল। বিবর্ণ দেয়ালের চিত্রের ওপর খুদে খুদে শিকারীদের চিত্র আঁকা রয়েছে। তারা তাদের শিঙা ফুঁকে তাকে সরে যাওয়ার জন্য ইঙ্গিত করল। খুদে ভার্জিনিয়া, চলে যাও, চলে যাও। কিন্তু ভূত তার হাত শক্ত করে ধরে রইল। সে বন্ধ করে রইল তার চোখ দুটো। ভীষণ জানোয়ারেরা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সাবধান ছোট ভার্জিনিয়া, সাবধান, আর হয়তো আমরা তোমাকে দেখতে পাবো না। কিন্তু ভূতটি তাড়াতাড়ি এগিয়ে গেল এবং ভার্জিনিয়া তাদের কথায় কান দিল না। ঘরের শেষে গিয়ে সে থেমে গিয়ে কি যেন বলল। ভার্জিনিয়া তা বুঝতে পারল না। চোখ খুলে সে দেখল ঘরের দেওয়ালটা কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। তার সামনেই বিরাট একটা গর্ত। কনকনে ঠান্ডা বাতাস বইছে, যেন তার পোশাক ধরে টানছে। ভূতটি বলল, তাড়াতাড়ি, তা না হলে বড় দেরি হয়ে যাবে। মিনিট 10 পরে চা খাওয়ার ঘণ্টা পড়ল। ভার্জিনিয়া না আসায় মিসেস ওটিস তাকে ডেকে আনার জন্য চাকর পাঠালেন। কিছুক্ষণ পরে চাকরটি ঘুরে এসে জানালো তাকে কোথাও পাওয়া গেল না। ডিনার টেবিলের জন্য ভার্জিনিয়া প্রতিদিন বাগানে ফুল আনতে যেত। সেই জন্য মিসেস ওটিস প্রথমে বিশেষ ভয় পাননি। কিন্তু 6টা বাজার পরেও যখন ভার্জিনিয়া এলো না, তখন তিনি বেশ উদ্বিগ্ন হয়ে উঠলেন। উদ্বিগ্ন হয়েই ছেলেদের পাঠিয়ে দিলেন তার খোঁজে, আর মিস্টার ওটিসের সঙ্গে নিজে প্রতিটি ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। 6:30 নাগাদ ছেলেরা ফিরে এসে জানালো তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তারা সকলেই উত্তেজিত হয়ে উঠল এবং সেই বিশেষ ক্ষেত্রে কী করা উচিত সে সম্বন্ধে কেউ কিছু ঠিক করতে পারলেন না। ঠিক এই সময় হঠাৎ মিস্টার ওটিসের মনে পড়ল যে দিন কয়েক আগে একদল জিপসিকে তাঁর পার্কে তাঁবু ফেলতে অনুমতি দিয়েছিলেন। সেই জন্যেই বড় ছেলে আর 2টি চাকরকে নিয়ে তিনি ব্ল্যাকফেল হলের দিকে এগিয়ে গেলেন। তিনি জানতেন জিপসিরা ওখানেই তখন রয়েছে। বাচ্চা ডিউক তো মরিয়া হয়ে বলল সেও সঙ্গে যাবে, কিন্তু মারামারি বাঁধতে পারে এই ভয় মিস্টার ওটিস রাজি হলেন না। সেইখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন জিপসিরা চলে গিয়েছে, আর চলে গিয়েছে হঠাৎ। ওয়াশিংটন আর 2টি চাকরকে চারপাশে খুঁজতে বলে তিনি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেশের সর্বত্র পুলিশকে টেলিগ্রাম করে দিলেন এই বলে যে জিপসিরা
একটা বাচ্চা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। তারপরে তিনি ঘোড়া থামাতে বলে স্ত্রী আর 3টি ছেলেকে ডিনারে বসতে বললেন। তারপরে একটা চাকরকে সঙ্গে নিয়ে তিনি ঘোড়া ছুটিয়ে অ্যাসকট রোডের দিকে গেলেন। মাত্র 2 মাইল তিনি যাননি, এমন সময় তার মনে হলো কে যেন ঘোড়ায় চেপে তার পেছনে পেছনে আসছে। ঘুরে চেয়ে দেখলেন টাট্টুতে চেপে ডিউক দৌড়ে আসছে। হাঁপাতে হাঁপাতে ছেলেটি এসে বলল, আমি অত্যন্ত দুঃখিত মিস্টার ওটিস, কিন্তু ভার্জিনিয়াকে না খুঁজে পাওয়া পর্যন্ত আমি খেতে পারবো না। আমার ওপর দয়া করে রাগ করবেন না। গত বছর আমাদের বিয়েতে আপনি যদি রাজি হতেন তাহলে এসব ঝামেলা বাধত না। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না তো? আমি যেতে পারি নে, আমি যাব না। মন্ত্রী সেই সুন্দর বিপদাপন্ন যুবকটির দিকে চেয়ে না হেসে পারলেন না। ভার্জিনিয়ার ওপর তার এই আকর্ষণ দেখে মুগ্ধও হলেন একটু। এই জন্যে ঘোড়া থেকে একটু ঝুঁকে পড়ে বললেন, ঠিক আছে সিসিল, ফিরে যেতে না চাইলে নিশ্চয়ই তুমি আমার সঙ্গে আসবে, কিন্তু অ্যাসকটে গিয়ে তোমার জন্য একটা টুপি কিনে দেবো, চলো। এই বলেই দুজনে ঘোড়ায় চড়ে রেল স্টেশনের দিকে ছুটলেন। সেখানে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলেন ভার্জিনিয়ার চেহারার কাউকে দেখা গেছে কি না, কিন্তু সেখানে তার কোনো সংবাদ পাওয়া গেল না। স্টেশন মাস্টার অবশ্য চারপাশে তার পাঠিয়ে দিয়ে জানালেন যে চারপাশে তাকে খুঁজে বার করার জন্য তীক্ষ্ণ প্রহরী রাখা হবে। এই শুনে ডিউকের জন্য একটা টুপি কিনে মিস্টার ওটিস বেক্সলের দিকে ছুটলেন। জায়গাটা ওখান থেকে মাইল 4 দূরে একটা গ্রাম। তিনি শুনেছিলেন জায়গাটার পাশেই বিরাট একটা মাঠ থাকায় জিপসিরা সাধারণত ওইখানে ডেরা বাঁধে। সেখানে গিয়ে তারা গ্রাম্য চৌকিদারকে ডেকে তুললেন, কিন্তু ভার্জিনিয়ার কোনো সংবাদ সে দিতে পারল না। কোথাও কোনো সংবাদ না পেয়ে ভীষণ ক্লান্ত হয়ে তারা বাড়িতে ফিরে এলেন। লণ্ঠন নিয়ে গেটের কাছে ওয়াশিংটন আর 2টি যমজ ভাই তাদের জন্য অপেক্ষা করছিল। ভার্জিনিয়ার কোথাও কোনো সংবাদ নেই। আবার অন্বেষণ শুরু হলো, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হলো তাদের। স্পষ্টই বোঝা গেল অন্তত সেই রাত্রের মতো ভার্জিনিয়াকে তারা হারিয়ে ফেলেছেন। খুব দুঃখের সঙ্গে ঘোড়া দুটিকে সহিসের হাতে তুলে দিয়ে মিস্টার ওটিস ছেলেদের নিয়ে পায়ে হেঁটে ঘরের ভেতর ঢুকলেন। ঘরে এসে সবাই দেখলেন চাকররা সব ভয়ে জড়সড় হয়ে বসে রয়েছে। মিসেস ওটিস একটা সোফার ওপর শুয়ে রয়েছেন। উদ্বেগে তিনি অস্থির হয়ে উঠেছেন। একটি পরিচারিকা তার কপালে অডিকোলন দিচ্ছে। মিস্টার ওটিস মুখে কিছু দেওয়ার জন্য তাকে বারবার অনুরোধ করে আর সকলের জন্য ডিনার তৈরি করতে নির্দেশ দিলেন। খুবই দুঃখের সঙ্গেই আহার পর্ব সমাধা হলো তাদের। খাওয়ার সময় কেউ কোনো কথা বলল না। খাওয়া শেষ করার পর সকলের অনুরোধ উপেক্ষা করেই তিনি সবাইকে ঘুমোতে যাওয়ার হুকুম দিলেন। যেহেতু তাঁদের দিক থেকে করণীয় কিছু নেই, সেই হেতু তিনি ঠিক করলেন একজন ডিটেকটিভকে পাঠিয়ে দেওয়ার জন্য। পরের দিন সকালে তিনি স্কটল্যান্ড ইয়ার্ডে টেলিফোন করবেন। ডাইনিং রুম থেকে বেরিয়ে আসার সময় গম্বুজের ঘড়িতে 12টা বাজার শব্দ হলো, আর 12টার শেষ ঘণ্টাটি পড়ার সঙ্গে সঙ্গে হঠাৎ যেন কিছু একটা ভেঙে পড়ে যাওয়ার শব্দ এলো। সেই সঙ্গে শোনা গেল অকস্মাৎ তীব্র একটা আর্তনাদ। ভয়ঙ্কর বজ্রপাতে কেঁপে উঠল বাড়ি। অপার্থিব সঙ্গীতের একটা সুর ছড়িয়ে পড়ল বাতাসে। বিকট শব্দে সিঁড়ির মাথার উপর একটা কাঠের তক্তা ভেঙে পড়ল, আর তারই ভেতর থেকে বেরিয়ে এলো বিবর্ণ মুখে ভার্জিনিয়া।
তার হাতে দুটো ছোট বাক্স। মুহূর্তের মধ্যে সবাই তার দিকে ছুটে গেলেন। মিসেস ওটিস দুহাতে জড়িয়ে ধরলেন তাকে। ডিউক তাকে চুম্বনে চুম্বনে অস্থির করে তুলল, আর সকলকে ঘিরে যমজ ভাই দুটো উন্মাদের মতো নাচতে শুরু করলো। সকলের সঙ্গে ভার্জিনিয়া এতক্ষণ রসিকতা করছিল এই মনে করে মিস্টার ওটিস রাগ করে বললেন, হায় ঈশ্বর, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমরা তোমার খোঁজে সারা দেশটা ঘুরে বেড়ালাম। তোমার মা তো ভয়ে আধমরা হয়ে গিয়েছেন। আর কোনো দিন এরকম বাস্তব ঠাট্টা তুমি করবে না বলে দিচ্ছি। নাচতে নাচতে যমন ভাই দুটো বলল, অবশ্য এক ভূতের ওপরে ছাড়া। ভার্জিনিয়া শান্তভাবে বলল, বাবা, আমি ভূতটির কাছেই এতক্ষণ ছিলাম। সে মারা গিয়েছে। তোমরা তাকে দেখবে চলো। সে সত্যিই বড় পাপ করেছিল, তার জন্য সে অনুতপ্ত হয়েছে। মারা যাওয়ার আগে সে আমাকে এইসব মণি মুক্ত দিয়ে গিয়েছে। তার সেই গম্ভীর থমথমে ভাব দেখে সবাই তার দিকে বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইলেন। ঘুরে দাঁড়িয়ে সে তাদের ভাঙা দেওয়ালের ভেতর দিয়ে সরু একটা গোপন বারান্দায় নিয়ে এলো। বাতি জ্বালিয়ে ওয়াশিংটন তাদের পিছু পিছে চলল। অবশেষে তারা একটা ওক কাঠের বিরাট দরজার সামনে উপস্থিত হলো। সেই দরজার গায়ে মরচে পড়া পেরেক গাঁথা রয়েছে। ভার্জিনিয়া তার গায়ে হাত দিতেই সেটা হাট হয়ে খুলে গেল। তারা একটা চোরা কুঠরির মধ্যে হাজির হলো। এ ছাদ নিচু, একটা মাত্র জাফরি দেয়া ছোট জানলা সেই ঘরে রয়েছে। দেয়ালের সঙ্গে গাঁথা রয়েছে বিরাট একটা লোহার বালা। তার সঙ্গে শেকল দিয়ে বাঁধা একটা শীর্ণ কঙ্কাল। মেঝের ওপর লম্বা হয়ে শুয়ে রয়েছে কঙ্কালটি, আর তার কাছ থেকে একটু দূরে নাগালের বাইরে একটা পুরনো খাবারের পাত্র আর কলসি বসানো। দেখে মনে হলো কঙ্কালটি তার শীর্ণ হাত দিয়ে সেই দুটি পাত্রকে ধরার আপ্রাণ চেষ্টা করেছিল। এই কলসিতে সম্ভবত একদিন জল ছিল। সেই জলের সবুজ দাগ এখনও তার ভেতর লেগেছিল। ভার্জিনিয়া সেই কঙ্কালের সামনে হাঁটু মুড়ে বসে হাত দুটো জড়ো করে নিঃশব্দে প্রার্থনা করল। বাকি সবাই সেই করুণ ঘটনাটির দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। এই ঘটনাটি তখনও পর্যন্ত অনাবিষ্কৃতই ছিল। ওই কুঠরিটা বাড়ির কোন অংশে তা জানার জন্য যমজ ভাই দুটি এতক্ষণ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তাদের মধ্যে একজন হঠাৎ চিৎকার করে উঠল, দেখো দেখো, ওই শুকনো বাদাম গাছে ফুল ফুটেছে। এখান থেকে আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি। দাঁড়িয়ে উঠল ভার্জিনিয়া। তার মুখের ওপর ছড়িয়ে পড়ল একটা স্বর্গীয় দ্যুতি। সে বলল, ঈশ্বরকে ক্ষমা করেছেন? ডিউক চেঁচিয়ে বলল, তুমি একজন দেবকুমারী ভার্জিনিয়া। এই বলে ভার্জিনিয়াকে জড়িয়ে ধরে সে তাকে চুমু খেল। এই অদ্ভুত ঘটনার 4 দিন পরে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন হলো। শবযাত্রা শুরু হলো ক্যান্টারভাইল চেসের থেকে রাত্রি প্রায় 11টার সময়। 8টি কালো ঘোড়া শবাধারটিকে টেনে নিয়ে গেল। ঘোড়ার মাথায় ছিল উটপাখি পালকের নিশান। শীষের কফিনের ওপর ঢাকা ছিল লাল কাপড়ের একটা আবরণ। তার উপরে আঁকা ছিল ক্যান্টারভাইল কোট অফ আর্মস। শবাধারবাহী গাড়ির আশেপাশে মশাল জ্বালিয়ে চলেছিল চাকর বাকরের দল। সমস্ত শোভাযাত্রাটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল। প্রধান বক্তা ছিলেন লর্ড ক্যান্টারভাইল। ওয়েলস থেকে বিশেষ করে ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করতেই তিনি এসেছিলেন।
ভার্জিনিয়ার সঙ্গে তিনি বসেছিলেন প্রথম গাড়িটিতে। তারপরে ছিলেন সস্ত্রীক যুক্তরাষ্ট্রের মন্ত্রী, তারপরে ওয়াশিংটন, 3টি ছেলে, তারপরে সকলের শেষে ছিলেন মিসেস উমনে। তার জীবনের 50টি বছর ভূতি তাকে বিব্রত করেছিল বলেই তিনি যে তার শেষ কৃত্যটি দেখবেন এটা ধরে নেওয়া যেতে পারে। গির্জার এক কোণে বৃদ্ধ একটি ইউ গাছের তলায় গভীর গর্ত করা হলো। রেভা অগাস্টা ড্যাম্পিয়ার বেশ গম্ভীর পরিবেশের সঙ্গে প্রার্থনার পদগুলি পড়লেন। অনুষ্ঠান শেষ হলে ক্যান্টারভাইল বংশের প্রথা অনুযায়ী চাকরেরা তাদের মশালগুলি নিভিয়ে দিল। কফিনটাকে মাটির তলায় নামানোর সময় ভার্জিনিয়া এগিয়ে গিয়ে সাদা আর ফিকে রঙের বাদামের ফুল দিয়ে তৈরি করা বড় একটা ক্রুশ তার ওপর রাখলে মেঘ কেটে গিয়ে আকাশে চাঁদ উঠল, আর সেই ছোট গির্জার কবরখানাতে ছড়িয়ে দিল রূপোর আলো। দূর থেকে গান করতে লাগলো একটা নাইটিঙ্গেল পাখি। পরের দিন সকালে লর্ড ক্যান্টারভাইল শহরে ফিরে যাবার আগে ভূতটি ভার্জিনিয়াকে যে মুক্তোর বাক্সটি দিয়েছে সে সম্বন্ধে মিস্টার ওটিস তার সঙ্গে আলোচনা করতে বসলেন। মুক্তোর গয়নাগুলি 16 শতাব্দীর, মূল্য আর শিল্পকলার দিক থেকে সেগুলো অনবদ্য, তাই সেগুলি গ্রহণ করতে মিস্টার ওটিসের বিবেকে লাগছিল। তিনি বললেন, মিস্টার লর্ড, এদেশে দানপত্রের সঙ্গে জমি আর ছোটোখাটো অলংকার দেওয়ার প্রথা রয়েছে, আর এটা আমার কাছে খুবই পরিষ্কার যে ওই সব অলংকারগুলি নীতিগতভাবে উত্তরাধিকারী সূত্রে আপনারই বংশের প্রাপ্য। এই জন্যে বিশেষ করে একটি অজ্ঞাত পরিস্থিতিতে আবিষ্কৃত ওই রত্নগুলির সঙ্গে নিয়ে লন্ডনে যেতে আপনাকে আমি অনুরোধ করছি। আমার মেয়ের কথা যদি বলেন তাহলে বলবো ও হচ্ছে বাচ্চা, তাছাড়া ওই রকম অলংকার নিয়ে অলস বিলাসিতায় জীবন কাটাতেও সে অভ্যস্ত বা উৎসুক নয়। মিসেস ওটিসের আর্টের বিষয় যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, কারণ বাল্য বয়সে কয়েকটি শীত তিনি বোস্টনে কাটিয়েছিলেন। তিনি আমাকে বলেছেন যে ওই অলংকারগুলি বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে। এইসব কারণে লর্ড ক্যান্টারভাইল, আপনি বেশ বুঝতে পারছেন এইগুলি আমার পরিবারে কেন রাখতে আমি রাজি হচ্ছি নে। আর সত্যি কথা বলতে কি, এই সব মূল্যবান জমকালো অলংকার ব্রিটিশ অভিজাত সম্প্রদায়ের কাছে যতই গৌরবজনক বলে মনে হোক না কেন, আমাদের মতো যারা রিপাবলিকানের সাধারণ আর অমর নীতিতে মানুষ হয়ে উঠেছে তাদের কাছে ওদের কোনো দাম নেই। অবশ্যই এ কথাটা আমি উল্লেখ করতে চাই যে আপনার হতভাগ্য আর বিপদগামী পূর্বপুরুষের স্মৃতিচিহ্ন হিসেবে ওই বাক্সটি নিজের কাছে রাখতে পারলে ভার্জিনিয়া খুশি হবে। বাক্সটা অতি পুরাতন আর সেই সঙ্গে সংস্কারের বাইরে চলে গিয়েছে বলেই আমার ধারণা। আমার অনুরোধ রাখাটা আপনার কাছে কষ্টকর হবে না। আমার কথা যদি বলেন তাহলে এ কথা বলতে আমি বাধ্য যে আমার কোনো সন্তানের মধ্যযুগীয় কোনো জিনিসের ওপর যে আকর্ষণ রয়েছে তা জানতে পেরে আমি সত্যিই বিস্মিত হয়েছি। এর একমাত্র কারণ সম্ভবত ওই যে মিসেস ওটিস এথেন্স থেকে ফেরার পথে লন্ডনের একটি শহরতলিতে দিন কতক যখন অবস্থান করেছিলেন ওই সময় ওর জন্ম হয়েছিল। এই সম্মানিত মন্ত্রীর কথাগুলি বেশ গভীরভাবে মুচকি মুচকি হাসতে হাসতে লর্ড ক্যান্টারভাইল শুনছিলেন। মন্ত্রী মহোদয়ের কথা শেষ হওয়ার পরে তিনি বেশ হৃদ্যতার সঙ্গে তার করমর্দন করে বললেন, প্রিয় স্যার, আপনার সুন্দরী কন্যা আমার হতভাগ্য পূর্বপুরুষ স্যার সাইমনের যথেষ্ট উপকার করেছে।
সেদিক থেকে তার এই সাহসের জন্য আমি এবং আমার বংশের সকলেই তার কাছে কৃতজ্ঞ। ওই অলঙ্কারগুলি ন্যায়ত তারই প্রাপ্য। তাছাড়া হৃদয়হীনের মতো ওই অলঙ্কারগুলি আমি যদি নিয়ে চলে যাই, তাহলে আমার বিশ্বাস সেই দুষ্টু বৃদ্ধটি এক পক্ষের মধ্যেই তার কবরখানা থেকে উঠে আমার একেবারে প্রাণান্ত করে ছেড়ে দেবে। উত্তরাধিকারের কথা যদি বলেন, তাহলে বলতে পারি যে উইলে যা লেখা নেই তা কখনো উত্তরাধিকারের প্রাপ্য নয়। ওই রত্নগুলির অস্তিত্ব আমরা কেউ জানতাম না। সেদিক থেকে বিচার করলে ওই রত্নগুলির ওপর আমার কোনো অধিকার থাকতে পারে না। তাহলে আপনার হেড বাবুটিরও ওই একই অধিকার থাকত। তাছাড়া মিস্টার ওটিস, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে সভূত বাড়িটাকে আপনি কিনেছিলেন। সুতরাং ভূতের যদি কোনো সম্পত্তি থেকে থাকে, সে সম্পত্তি আপনারই। কারণ স্যার সাইমন রাত্রে বারান্দায় ওপর ঘুরে বেড়ালেও আইনের দিক থেকে তিনি মৃত, এবং দাম দিয়েই আপনি তার সম্পত্তি কিনেছিলেন। লর্ড ক্যান্টারভাইলের প্রত্যাখ্যানে মিস্টার ওটিস খুবই মর্মাহত হলেন। তার মতটা পুনর্বিবেচনা করার জন্য অনুরোধও আর একবার তাকে করলেন, কিন্তু সৎ বুদ্ধিসম্পন্ন লর্ড তার মতে অবিচল হয়ে রইলেন। ভূতের সম্পত্তি রেখে দেওয়া ছাড়া মিস্টার ওটিসের আর কোনো উপায় রইল না। 1890 সালের বসন্তকালে যখন চেশায়ারের যুবতী ডাচেসের বিবাহ উপলক্ষে তাকে রানীর প্রথম ড্রয়িং রুমে নিয়ে যাওয়া হলো, তখন সবাই তার অলঙ্কারগুলি দেখে একেবারে ধন্য ধন্য করে উঠল। ভার্জিনিয়া আর যুবক ডিউকের বিয়েতে সবাই আনন্দিত হলো, কারণ এমন রাজ্যটুক মিল নাকি সহজে কারো চোখে পড়ে না। খুশি হলেন না কেবল ডাম্বলটনের মার্সানেস। ভদ্রমহিলার 7টি অবিবাহিতা কন্যা ছিল। তাদের একটিকে ডিউকের ঘাড়ে চাপানোর জন্য তিনি 3 বার মোটা খরচ করে ডিনার পার্টি দিয়েছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে, সেই পার্টিতে মিস্টার ওটিসকেও তিনি নিমন্ত্রণ করেছিলেন। মিস্টার ওটিস ডিউককে খুবই পছন্দ করতেন, কিন্তু নীতিগতভাবে তার ওই খেতাবটি তার কাছে ছিল বড়ই অবান্তর। কিন্তু আপত্তি শেষ পর্যন্ত তার ধোপে টিকল না। আমার মনে হয় বর আর বধূ হাত ধরাধরি করে যখন সেন্ট জর্জ গির্জার বেদির কাছে ঘুরছিল, তখন ইংল্যান্ডের মধ্যে মিস্টার ওটিসের মতো গর্বিত মানুষ আর কেউ ছিল না। বিবাহবাসর উদযাপন করে ডিউক আর ডাচেস ক্যান্টারভাইচেসে যেদিন ফিরে এলো, তার পরের দিন বিকেলের দিকে তারা হাঁটতে হাঁটতে পাইন বনে ঘেরা নির্জন সমাধির কাছে হাজির হলো। স্যার সাইমনের সমাধি ফলকটি খুঁজে বার করতে তাদের কষ্ট হয়েছিল যথেষ্ট। ডাচেস সঙ্গে নিয়ে এসেছিল কয়েকটি সুন্দর গোলাপ। সেইগুলি সে সমাধির ওপর ছড়িয়ে দিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তারা ধ্বংসপ্রায় সমাধিগুলির চারপাশে ঘুরে বেড়াতে লাগল। সেইখানে একটা ভাঙা স্তম্ভের ধারে ডাচেস বসে পড়ল। সিগারেট খেতে খেতে ডিউক তার পায়ের কাছে বসে তার সুন্দর চোখ দুটির দিকে তাকিয়ে রইল। ডিউক হঠাৎ তার সিগারেটটা ছুঁড়ে ফেলে ডাচেসের হাত ধরে বলল, ভার্জিনিয়া, কোনো স্ত্রী তার স্বামীর কাছে কিছু লুকিয়ে রাখা উচিত নয়। প্রিয় সিসিল, আমি তো কোনো কিছু লুকিয়ে রাখিনি। ডিউক হেসে বলল, রেখেছ। ভূতের সঙ্গে ঘরের মধ্যে থাকার সময় তোমার কি কথা হয়েছিল সে কথা তো বলনি। ভার্জিনিয়া গম্ভীরভাবে বলল, সে কথা আমি কাউকে বলিনি। আমি তা জানি, কিন্তু আমাকে বলতে পারো। দয়া করে আমাকে তা বলতে বলো না সিসিল, আমি তা বলতে পারবো না।
হতভাগ্য স্যার সাইমন, তার কাছে আমি সত্যিই বড় ঋণী। হেসো না, সত্যি বলছি ঋণী। তার কাছ থেকেই আমি বুঝতে পেরেছি জীবন কী জিনিস, মৃত্যু বলতে কী বোঝায়, আর প্রেম ওদের চেয়ে কত মহত্তর। তোমার ওই হৃদয়টা যতক্ষণ আমার থাকবে ততক্ষণ ওই কথাটা তুমি গোপন করেই রেখো। আমার হৃদয় চিরকাল তোমার কাছেই থাকবে সিসিল। আমাদের সন্তানদের সেই কথাটা একদিন তুমি বলবে, বলবে না? লজ্জায় ভার্জিনিয়ার মুখটা লাল হয়ে উঠল।